বারবার এভাবে হেরে যাব আমি? দিদিভাই অনির্বাণে বাড়ি যাবে, আবার ওদের সুখী দাম্পত্য জীবন শুরু হবে, তারপর হয়তো বাচ্চা আসবে ওদের। একদিকে চোরকি, অন্যদিকে দিদিভাইয়ের বাচ্চা। বছর ঘুরতে না ঘুরতে স্রোতেরও নিশ্চয়ই কিছু হবে। আর আমার জীবনে আর রইল কি? একবার হিউম্যান ট্রাফিকিং এর কেসে আমি নট গিল্টি বলা, আর আরেকবার রায়পূর্ণা কিডন্যাপ কেসে কোর্টে ছোটা। এভাবেই কেটে যাবে আমার জীবনটা। সবাই সুখী হবে আর আমার সুখী হওয়ার কোনো অধিকার থাকবে না। কেউ আমার জীবনে আসবে না। সবার অপমান সহ্য করব, সবার অবহেলা সহ্য করব, আর ওদেরই দয়ায় কোনো রকমে পেটের খিদে মেটাবো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। কি রে দিদি ভাই, বাইরে তাকিয়ে এভাবে কি ভাবছিস? কিছু না। আমি জানি তুই কি ভাবছিস। ওইভাবে গাঁটছড়া জ্বলে শেষ হয়ে গেল, সত্যি শুরুতেই একটা অমঙ্গল। সেটা নিয়ে একটু ডিস্টার্ব হয়ে আছিস বল? উফ, তুই আবার শুরু করলি। ইনাফ হয়েছে, এবার চুপ কর প্লিজ। আর শোন, ওইসব উল্টোপাল্টা কথা ভেবে টাইম ওয়েস্ট করার মতন মানুষ দিদিভাই নয়। হ্যাঁ সেটা জানি, কিন্তু যেটা হলো সেটা তো একটা অমঙ্গল, তাই বলছিলাম আর কি। তাই ভাবছিলাম যে সেটা নিয়ে ভাবছে দিদিভাই, তাই একটু আপসেট হয়ে পড়েছে। ও, আর আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম যখন আগুনটা লাগলো তখন তুই কোথায় ছিলিস। মানে? কেন শুনতে পেলি না আমি কি বললাম? থাক না ওসব কথা স্রোত, আমার ভালো লাগছে না। না না থাকবে কেন, ও তো শুরু করলো। এই তোরা কি পেয়েছিস বলতো আমাকে? হ্যাঁ কি পেয়েছিস? পাঞ্চিং ব্যাগ? আর যখন যেটা ইচ্ছে আমাকে বলবে। দিদিভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো আর অমনি তোদের সবার সন্দেহের তীর আমার দিকে ঘুরে গেল। এক্স্যাক্টলি, অ্যাক্সিডেন্টটা দিদিভাইয়ের হলো বলেই মনে হচ্ছে তুই কিছু করেছিস। কাল থেকে অতিরিক্ত ভালো মানুষ হয়েছিলি কিনা আমার তো সবটা মুখোশ বলেই মনে হচ্ছে। কিছু মনে করো না নীলাঞ্জনা, ক্লিন চিট আমিও তোমাকে দিতে পারছি না। আমার পাস্ট রেকর্ড তো খুব একটা ভালো না। ঠিক আছে, ভালো ভালো, যা যা ইচ্ছে আমাকে বলো তোমরা, কোনো অসুবিধা নেই, সব সহ্য করে নিচ্ছি। কিন্তু মনে রাখিস স্রোত, আমারও একদিন সময় আসবে, ঠিক আসবে, ঠিক সময় আসবে একদিন। হ্যাঁ, সেদিন তুই কি করবি? আবার নিজের লোকেদের ক্ষতি করবি? এ তো নতুন কিছু নয়। স্রোতের সন্দেহটা কি ঠিক? আগুনটা নীলই লাগিয়েছিল? কে জানে, কাউকে আর বিশ্বাস করি না। কি ব্যাপার তোমার অনির্বাণ? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? মা আমি কি তুমি কি আবার অজুহাত দেবে তো? আমার আর কোনো অজুহাত শোনার দরকার নেই অনি। আমি নিজের চোখে দেখেছি তুমি আকণ্ঠ মদ খেয়ে বাড়িতে ঢুকেছো। তার মধ্যে আবার আজকে হাইওয়ে দিয়ে কোথায় গিয়েছিলে কে জানে। অনি গ্রো আপ অনি। আর কতদিন এরকম সস্তার দেবদাস হয়ে কাটিয়ে দেবে বলো তো? ওকে অনি, ঘরে এসে ডিনার করে আমাকে কৃতার্থ করো। আর ভাল লাগছে না আমার। দাঁড়িয়ে আছো কেন অনি? বলছি না ঘরে এসে ডিনার করো। অনি ভেতরে এসো। নাকি এত মদ খেয়েছো যে হাঁটার ক্ষমতা নেই? ওয়েল, ইন দ্যাট কেস হেল্প ইয়োরসেলফ। আমি তোমাকে টেনে ঘরে ঢোকাতে পারবো না। মা, আমি রাইকে খুঁজে পেয়েছি। রাইকে খুঁজে পেয়েছো মানে? She is with me. রাই, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় ছিলে?
কোথা থেকে আসছো তুমি? আচ্ছা আচ্ছা, ভেতরে এসো অনি, ভেতরে নিয়ে এসো ওকে। আচ্ছা, এটা কি ধরনের ড্রামাবাজি বলো তো? আচ্ছা অনি, তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? রাই যে তোর সঙ্গে ফিরছে, ওকে পাওয়া গেছে, এসব ফোন করে তোর একবার আমাকে জানানো উচিত ছিল না? যাকে এখানে দাঁড়িয়ে আর কথা বলে লাভ নেই, ভেতরে আয়, ভেতরে এসো রাই। গড, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যিই রাই? একেবারে অক্ষুণ্ণ অবস্থায় রয়েছো। কোথায় ছিলে এতদিন? ও তোমাকে কোথায় খুঁজে পেল? আচ্ছা অনি, তোমার সেই বন্ধুর মামার সূত্রে কি তুমি ওর খোঁজ পেয়েছো? বাট রাই, টেল মি ওয়ান থিং, তোমাকে দেখে তো যথেষ্ট সুস্থই লাগছে, তাহলে তুমি এতদিন আড়ালে ছিলে কেন? কোনো খোঁজ খবর দাওনি কেন নিজের? এদিকে সবাই তোমায় পাগলের মতো খুঁজছিল, থানা, পুলিশ, হসপিটাল, মর্গ, কিচ্ছু বাকি ছিল না। মা 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 প্লিজ প্লিজ চুপ করো না, থাক না এখন এসব কথা প্লিজ। এত এত কিছু জানার চেষ্টা করো না এই মুহূর্তে। আর দেখো মা, এখন যদি সবকিছু গুছিয়ে বলতে যাই তাহলে কিন্তু রাত থেকে ভোর হয়ে যাবে। বরং কালকে সকালে আমরা সবকিছু আলোচনা করব ভালোভাবে। সেটা আমি বুঝেছি যে তোমরা দুজনেই খুব টায়ার্ড, কিন্তু আমাকে তো সবটা জানতে হবে। ও যদি সুস্থই থাকে, ওর যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে, তাহলে এতগুলো দিন এতগুলো লোককে টেনশনে রেখে ওর মজা দেখার তো কোনো কারণই থাকে না। মা তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, ওর কিন্তু আমার সাথে যোগাযোগ করার বা কোনো কথা বলার কোনো দায় ছিল না, কারণ আমরা দুজনেই কিন্তু ডিভোর্স ফাইল করেছিলাম। তো কি তোমাদের তো এরকম ডিভোর্স খেলা চলতেই থাকে, তা বলে মানুষকে তো এইভাবে হয়রান করতে পারো না। আর তাছাড়া রাইয়ের জন্য আমি নিজেও অনেক দুশ্চিন্তায় ছিলাম। আপনার কি খুব আপত্তি আমার এই বাড়িতে আসায়? বোকার মতো কথা বলো না রাই, বোকার মতো কথা বলো না। একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর তার গায়েব হওয়ার পেছনে পুলিশ আমার ছেলেকে দফায় দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তোমার নিরুদ্দেশ হওয়ার জন্য পুলিশ আমার ছেলেকে সন্দেহ করেছে। তোমার জন্য আমার ছেলের পার্সোনাল লাইফ লন্ডভন্ড হয়ে গেছে, অফিসের কাজ সব মাথায় উঠেছে, সে এক মাস পাগলের মতো হয়ে গেছে। তুমি জিজ্ঞেস করছো তোমার এই বাড়িতে আসায় আমার আপত্তি আছে কিনা? তোমার ভালো মানুষই দেখানোর জন্য একটা ক্রিমিনালকে তুমি এই বাড়িতে আশ্রয় দিয়েছো। কাজেই তোমার এই বাড়িতে আসায় আমার আপত্তি থাকতেই পারে, কি তাই না রাই? মা কেন এই ধরনের কথা বলছো বলো তো? তোমার আপত্তিতে আমাদের লাইফে কোনো এফেক্ট ফেলবে না। তোমার মায়ের একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, ভুল বা মিথ্যে নয় অনির্বাণ। রাই, তুমি মায়ের কথাকে এত গুরুত্ব দিচ্ছ? উনি ইলজিক্যাল কিছুই বলেননি, কিচ্ছু না। আর আমারও মনে হয় তোমার একটু ভেবে দেখা দরকার, সময় নেওয়া দরকার তোমার। হ্যাঁ, তুমি ডিভোর্সের ব্যাপারে এখন নাই বা এগোলে, কিন্তু আমাদের দুজনের একসঙ্গে বাস করাটাও আমাদের কারোর পক্ষেই ভালো কিনা, ঠিক কিনা, সেটাও আমাদের ভেবে দেখা দরকার। আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছো রাই। স্রোত, তুমি এখনো কাঁদছো? আরে আজ তো আনন্দের দিন। স্রোত ওঠো, ওঠো। আচ্ছা আমাকে সত্যি করে বলো তো, তুমি এত কাঁদছো কেন? দিদি তো চলেই এসেছে, সে তো ভালো আছে, সুস্থ আছে, এগুলো ভেবে এবার নিজেকে সামলাও স্রোত।
কি অভিমান হয়েছে? দিদি যখন ভালো ছিল, সুস্থ ছিল, তাও কেন দেখা করলো না? কেন তোমাদের সবাইকে এত কাঁদালো? সেই ভেবে অভিমান হয়েছে, তাই তো? ওর সাথে যে যাই করে থাকুক, আমি তো কিছু করিনি। আমি সবসময় ওর পাশে থেকেছি, ওকে সাপোর্ট করেছি। তাও তবে তুমি কি করে জানলে যে আমার অভিমান হয়েছে? আমি তো আরো অনেক কিছু জানি। কি? এই জানি যে দিদি ছোট বোনের মনে হচ্ছে যে তার দিদি এখন তাকে মোটেও ভালোবাসে না। বাসলে এতগুলো দিন তাকে ছেড়ে এইভাবে নিশ্চিন্তে থাকতে পারতো। কি এগুলো মনে হচ্ছে তো ম্যাডামের? হ্যাঁ, মনে হচ্ছেই তো। বাসে না, দিদি ভাইও আমাকে ভালোবাসে না। আমি জানতাম গোটা পৃথিবীতে আমাকে কেউ ভালো না বাসো, দিদি ভাই আমাকে ভালোবাসে, চিরকালের জন্য ভালোবাসে। দিদি ভাই বেঁচে থাকতে কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে না, কখনো না। কিন্তু আমি ভুল ছিলাম, ভুল। দিদিভাই সব মনে হচ্ছিল, আর দিদিভাই সুস্থ হয়ে উঠেছিল, তবু আমার কাছে ফিরে এলো না। আমাকে ভালোবেসে আমার টানেও ফিরে এলো না আমার কাছে। আজ নিজেকে বড্ড একা লাগছে। মনে হচ্ছে সত্যি আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আলাদা করে কিছুই বলতে চাইছি না আমি, শুধু এটুকুই বলছি যে উনি যে কটা কথা বললেন আমি সাপোর্ট করি সেটাকে। হ্যাঁ, কারণ উনি সব কটা রিজনেবল কথাই বলেছেন। সত্যি আমাদের দুজনের একসঙ্গে থাকাটা কোনোদিনই সুখময় ছিল না অনির্বাণ। আর এটাও সত্যি যে কোয়েলকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমি একটা বিশ্রী রকমের সিচুয়েশন ক্রিয়েট করেছিলাম। আমি তোমাকে বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম যে এই ভুল না করতে। প্রাক্তন স্ত্রীকে নিয়ে বর্তমান স্ত্রীকে নিয়ে এইভাবে একসাথে থাকা যায় না। আর তুমি কি করলে? কোয়েলের অভিনয় গলে গিয়ে আমার ছেলের লাইফটা তুমি হেল করে দিলে। মা চুপ করো না প্লিজ, কেউ তো থামো। রাই, আর সব কথা নয় প্লিজ। মা, আমরা দুজন ঠিক করেছি আমরা আমাদের অতীতটাকে পেছনে ফেলে রেখে আমাদের মধ্যে যা যা ঘটেছে সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করব। শত চেষ্টা করলেও কখনো অতীত ভোলা যায় না। খুব চেষ্টা করেছিলাম, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভেবেছিলাম সবকিছু ভুলে গিয়ে নতুন নামে, নতুন পরিচয়ে, নতুন করে একটা জীবন বাঁচবো। আর সেই নতুন পরিচয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরবো। কিন্তু কি হলো? অস্বীকার করতে পারলাম না আমার অতীতকে। আমার অতীত যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন শত অপমান, শত অসম্মান, শত যন্ত্রণা থাকা সত্ত্বেও আমি আবার সেই তোমার কাছেই ফিরে এলাম। প্লিজ প্লিজ থাক না এসব কথা। প্লিজ আর এসব কথা তোলার কোনো দরকার নেই প্লিজ। আর মা, আমি তোমাকেও বলছি প্লিজ আর কমপ্লিকেশনস বাড়িও না আমাদের মধ্যে। আমার মা, তোমার ছেলে সত্যি খুব লাকি। আমি অসম্ভব লাকি যে আমি রায়কে আবার আমার জীবনে ফিরে পেয়েছি। আর এসবের মধ্যে আর নেগেটিভিটি টেনে এনো না মা প্লিজ। এবার আমরা সবাই মিলে একসাথে ফ্যামিলি হয়ে থাকবো। বাপি, তুমি, আমি, রাই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, বাকি সব কথা কালকে হবে। চলো রাই।
বড় সাংঘাতিক মূল্যে তুমি একদিন বুঝবে রায়পূর্ণা তোমার জীবনে শুধু অভিশাপ, কেবল অভিশাপ। ওর থাকা তোমার পক্ষে খারাপ, ওর না থাকাও তোমার পক্ষে খারাপ। তোমার জীবনের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন রাইয়ের হাতে। এর ফল ভালো হয় না অনি, এর ফল ভালো হয় না। এরকম ভাবতে নেই স্রোত। তোমার দিদি তোমাকে খুব ভালোবাসে, খুব। তোমার দিদির ভালোবাসায় কখনো সন্দেহ করো না, সেটা নিখাত। আর শুধু দিদি কেন, তোমাকে অনেকেই ভালোবাসে, তোমার কথা ভাবে, তোমার জন্য চিন্তা করে। তোমার মুখে হাসি দেখলে তাদের ভালো লাগে, তোমার চোখে জল দেখলে তাদের কষ্ট হয়। তুমি যদি নিজেকে একা ভাবো তাহলে তাদের কষ্ট হয় স্রোত। কেউ কাউকে ভুল বুঝে দূরে সরে থাকলে তার থেকে বেশি যন্ত্রণার আর কিছু হয় না। আমি যেমন আমার বাবাকে এতগুলো বছর ধরে ভুল বুঝে দূরে সরেছিলাম, তখন তুমি তো ছিলে যে বাবা আর আমার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আমাদের দুজনকে কাছে এনে দিয়েছিলে। তেমনি তুমি আজ তোমার সবচেয়ে কাছের মানুষটা তোমাকে ভালোবাসে না এটা ভেবে অভিমান করছো, তবে তারও যে বড্ড কষ্ট হয়। আসলে স্রোত, তুমি না বড্ড ছেলে মানুষ, মুখে না বললে বুঝতেই পারো না যে সে তোমাকে ভালোবাসে। সবসময় কি চেঁচিয়ে চেঁচিয়ে মুখে ভালোবাসার কথা বলার দরকার হয়? না সকলে নিজে মনের ভাব মুখে প্রকাশ করতে পারে? পারে না। তো তখন বুঝে নিতে হয় সেই মানুষটার কাজকর্ম দিয়ে, তার পাশে থাকার ইচ্ছে দিয়ে তাকে চিনে নিতে হয়। কার কথা বলছো তুমি? কার ভালোবাসা আমাকে এভাবে বুঝে নিতে হবে? আরে যারা যারা ভালোবাসে তোমাকে, মানে তোমাকে যারা ভালোবাসে তাদের কথাই বলছি। কে আমাকে এভাবে ভালোবাসে? কি মুশকিল বলো তো স্রোত, তুমি তো বাড়ির ছোট মেয়ে, তোমাকে সবাই ভালোবাসে। তুমি যেমন আহ্লাদের তেমনই আদরের। তা কে কে আছে এর মধ্যে শুনি? আচ্ছা তুমি কি বলতে চাইছো? তোমাকে তোমার বাড়ির লোক ভালোবাসে না? তোমার মা, দাদা, বৌমণি, চোরকি, দিদি, জামাইবাবু, এরা সবাই তো তোমাকে ভালোবাসে। এ বাড়ির লোকেরা তোমার ভালোবাসা একেবারে হাবুডুবু খাচ্ছে, সবার মাথায় উঠে যে বসে আছো। সবাই? এ বাড়িতে সবাই আমাকে ভালোবাসে? না মানে সবাই মানে বলতে চাইছি যে আমাকে ছাড়া সবাই তোমাকে ভালোবাসে। ও, আমি ভাবলাম। কি ভাবলে? না থাক। না থাকবে কেন, বলো তুমি কি ভাবলে? ও কিছু না, যাই আমি চেঞ্জ করে আসি। এই দাঁড়াও, বলো কি বলতে গিয়ে থেমে গেলে? বলবো না। স্রোত, এটা কিন্তু খুব খারাপ অভ্যেস, কথা শেষ না করে পালানো। না বললে কিন্তু। কি করবে? বলবে কিনা? তুমি যাদের কথা বললে আমাকে ভালোবাসে, তাদের মুখে বলতে কেন অসুবিধা হবে সেটাই তো আমি বুঝতে পারছি না। তার মানে? মানে এটা পরে বুঝবে। আগে হাতটা ছাড়ো, লাগছে। তোমার লেগেছে? ওষুধ দেবো? না থাক। থাকটা কোনো জবাব নয়। ওয়েট। তুমি আমাকে বাইরে যেতে দেবে না, আমি জানি। আমি আজ নিজের সঙ্গেই নিজে বাজি রাখলাম স্যার, তুমি আমার যাওয়াটা আটকাবেই। আর আমি যদি ভুল হই তাহলে নিজের শাস্তি হিসেবে তোমার সঙ্গে এই দূরত্বটা বজায় রাখবো। কই দেখি। কাল একবার দিদিভাইয়ের কাছে যাব, এবার তোকে বলতেই হবে। কি বলবে? ভুলে গেলে? কাল বাদে পরশু তো আমার যাওয়া। ওকে বলে ওর সাথে একটু শপিং এ বেরোবো, কিছু জামা কাপড় কেনার আছে, এটা সেটা। ওখানে গিয়ে তো জিনিসপত্রও কিছু লাগবে, তাই না? তোমার দিদি আজ ফিরলো আর তুমি পরশুই চলে যাবে?
না গিয়ে উপায় কি? ক্লাস শুরু হয়ে যাবে তো। আর তাছাড়া ওখানে গিয়ে সেটেল করতেও তো সময় লাগবে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, সে তো লাগবেই, সে তো লাগবেই। বলছিলাম কি, তুমি পরশুই চলে যাবে? পরশুই? এত রাতে স্নান করলে ঠান্ডা লেগে যাবে তো। সকাল থেকে ধকল তো আর কম গেল না। তাছাড়া স্নান করে অনামিকাকে শরীর মন থেকে মুছে ফেলা যায় কিনা দেখছিলাম। সেই অনামিকার জন্য খারাপ লাগছে? কিছুটা কিছুটা খারাপ লাগছে বলতে পারো। আসলে সে অনামিকা না অনেক কিছু দেখেছিল, অনুভব করেছিল, বুঝেছিল। রায় কখনো অতটা তলিয়ে ভাবেনি। এ যেন নিজেকেই নিজে দূর থেকে দেখা, চেনা জানা। কতটা জানলে? সব থেকে প্রথম আর বড় যে জিনিসটা জেনেছি, যে চাইলেই নিঃস্বার্থভাবে কারোর জন্য এত কিছু করা যায়। একটা এত বড় পরিবার, এতগুলো মানুষ, তাদের কারোর একটা বারের জন্য অনামিকার উপর একটু সন্দেহ হয়নি। কারোর মনে হয়নি যে এই মেয়েটা কোনো বদ মতলব নিয়ে বাড়িতে থাকতে পারে, ওর থেকে জিনিসপত্র লুকিয়ে রাখি। যদি কেউ বদ মতলব নিয়ে ওই বাড়িতে থেকে থাকতো না, তাহলেও সে ভালো হয়ে যেত। আর রঞ্জন দা, ঈশা বৌদি শুধুমাত্র আমার কমফোর্টের কথা ভেবে, আমার সিকিউরিটির কথা ভেবে অনেক রিস্ক নিয়েছে। কি কি না করেছে ওরা। পুলিশের ফর্মালিটিস করতে যাতে কোনোভাবে আমার ট্রিটমেন্টে দেরি না হয়ে যায়, সেই জন্য ওরা নিজেদের পরিচিত জায়গায় নিয়ে গিয়ে আমার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করিয়েছিল। তারপর বিজ্ঞাপনও দিত কাগজের, অপেক্ষা করছিল কবে আমি সুস্থ হব। সত্যি এরকমও মানুষ হয়। মানুষের জন্য নিঃস্বার্থভাবে এত কিছু করার মানুষও যে পৃথিবীতে এক্সিস্ট করে, ওদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি ওদের কাছে চিরকালের জন্য ঋণী হয়ে রইলাম রাই। সত্যি ওনারা আমাকে আমার জীবনের সবচাইতে মূল্যবান মানুষটিকে ফিরিয়ে দিয়েছে। আমাকে খাদের কিনারা থেকে জীবনের স্রোতে ফিরিয়ে এনেছে। আর তোমার সাথে ওনাদের কেন দেখা হয়েছিল তুমি জানো? কারণ তুমিও ওনাদের মতো ভালো মানুষ, অন্যের জন্য ভাবো তুমি নিঃস্বার্থভাবে। আমরা নিজেদের আরেকটু সময় দিই প্লিজ। গত 2 বছরে প্রায় 5-6 বার নতুন করে সবটা শুরু করলাম তো, তাই বলছি। নতুন কিছুই কিন্তু হয়নি আমাদের জীবনে। বারবার শুধু পুরনো ভুল, পুরনো তিক্ততা জিতে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে এখনো আমরা দুজন দুজনের সঙ্গে বাস করার জন্য উপযুক্ত কিনা, তৈরি কিনা। প্লিজ। এভাবে কেন বলছো রাই? তোমার মনে হয় না আমাদের ভালোবাসায় আজকে আমাদেরকে আবার এক করে দিয়েছে, টেনে নিয়ে গেছে আমাকে তোমার কাছে।
আমার হারিয়ে যাওয়া বিশ্বাসগুলো আমি আবার ফিরে পেয়েছি রাই। এবার সত্যি আমার আমার বিশ্বাস হয়, যদি সত্যি কাউকে মন থেকে ভালোবাসো না, তাহলে অসম্ভবটাকেও সম্ভব করা যায়। তোমার কথাগুলো শুনতে বড্ড ভালো লাগে, কিন্তু সত্যি কিনা বুঝতে পারি না। এগুলোর ভিত্তি কি সেটাও আমার অজানা। প্রমাণ চাও তাই তো? তাই সেদিন যখন প্রথম আমি অঞ্জনদের বাড়িতে গেছিলাম, তুমি আমাকে ওপর থেকে দেখছিলে না? হ্যাঁ, দেখেছিলাম। আমি কিন্তু তোমাকে দেখিনি, কিন্তু তোমার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। তোমার গায়ের গন্ধ, তোমার চুলের গন্ধ আমি ফিল করতে পারছিলাম রাই। ওদের ঘরে যে ওই বেসিনটা আছে, হাত ধোয়ার বেসিন, ঠিক তার পাশেই তোমার ঘর ছিল। সেদিন ওই বেসিনে আমি যখন হাত ধুচ্ছিলাম, তুমি ওই ঘরের দরজার আড়ালে দাঁড়িয়েছিলে, ছিলে না? ছিলাম। আমি কিন্তু দেখিনি তোমাকে, জানতাম না যে তুমি ওখানে আছো, কিন্তু তোমার শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে তুমি ওটা, তুমি আছো ওখানে। একবার মনেও হয়েছিল যে জিজ্ঞেস করি ওদের যে কে দাঁড়িয়ে আছো ওই দরজার আড়ালে, কিন্তু সংকোচ হচ্ছিল, তাই আর জিজ্ঞেস করিনি। তোমার মনে হয় না এই না দেখা, না শোনা, না বোঝা টানটা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে? তাই এবার থেকে আমরা দুজন একে অপরকে এমন ভাবে জড়িয়ে ধরে থাকবো যাতে আর কেউ কোনোদিনও আমাদের দুজনের মাঝে আসতে না পারে। আমি জানি তুমি খুব চেষ্টা করছো। তুমি খুব চেষ্টা করছো জীবনের প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু আমি যে আর আবেগে ভেসে যেতে চাই না অনির্বাণ। আর আমি চাই তুমিও নিজেকে একটু সময় দাও, একটু বোঝো। এই প্রাথমিক উচ্ছ্বাসটাকে তুমি মিলিয়ে যেতে দাও, তারপর দেখো তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতটা। হ্যাঁ, তুমি চাইলে আমার ভালোবাসাটাকেও সময় দিয়ে মেপে নিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর আমি তো এখন তোমার সাথেই আছি, তোমার পাশেই আছি। এসো না, আমরা দুজনে একটু সহজ ছন্দে জীবনটাকে নিই। জোর করে কিছু নয়, স্বাভাবিকভাবে দুজনের যে ভালোবাসাটা দুজনের প্রতি আসছে, সেই ভালোবাসাটাই আমরা মগ্ন হই। পারবে না? বেশ রাই, তোমার কথাই থাকুক। আমি অপেক্ষা করব কবে তুমি নিজের থেকে আমার কাছে আসো, কবে আবার তুমি তোমার মনের সব সংশয়, সব দ্বিধা, সবকিছু সরিয়ে আমাকে সবটুকু দিয়ে আবার ভালোবাসো। ঠিকই তো, তুমি তো একদম ঠিক কথা বলেছো রাই। তুমি তো এখন আমার পাশে আছো, আমি অপেক্ষা করব। তবে একটা অনুরোধ, আমার হাতটুকু ছেড়ে দিও না প্লিজ। ছাড়বো না। থ্যাংক ইউ অনির্বাণ, আমাকে এটুকু বোঝার জন্য।
আমি কোথায়? ও, এটা তো অনির্বাণের বাড়ি। আচ্ছা, আমি কি সত্যি তোমাকে ভালোবাসি অনির্বাণ? বাসি, হয়তো বাসি, কিন্তু সেটা কি আমাদের মধ্যে হওয়া বৈবাহিক চুক্তিগুলোর জন্য, নাকি আমিও আর সবার মতো আমাদের বিয়েটাকে একটা সামাজিক সংস্কার বলে মানি বলেই সহজে সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসতে পারি না? আমি কি সত্যি আজও তোমাকে মনের ভেতর থেকে ভালোবাসি?